নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন যেভাবে হয়ে চলেছে আপনারা জানেন, লাগাতার আমি প্রতিবেদন করে যাচ্ছি। আজকে আমাদের মধ্যে পেয়েছি বিশ্ব হিন্দু পরিষদের আমতা প্রখণ্ডের সভাপতি, বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি, তিনি হচ্ছেন গণেশ চ্যাটার্জি। গণেশদাকে আপনারা দেখেছেন, এর আগেও নিয়ে এসেছিলেন, বক্তব্য রেখেছেন, দুর্দান্ত বলেছেন। আজকে তাকে আমরা পেয়েছি আমাদের মধ্যে, গণেশদা। তো গণেশদার কাছে আমার বেশ কিছু প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলোর মধ্যে রয়েছে যে বর্তমানে বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন চলছে, মানে বাংলাদেশে যে পালা বদল, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বলুন বা যাই বলুন, বাংলাদেশে যখনই কোনো কিছু হয়, পট পরিবর্তন হয়, তখনই আমরা দেখি মন্দিরে ঘন্টা বাজানোর মতো হিন্দুদেরকে মারা হয়। মানে হিন্দুদের উপর অত্যাচার নেমে আসে। সেটা আজ নয়, একদম শুরু থেকে হয়ে আসছে। তা এই প্রসঙ্গে আপনার কি মনে হচ্ছে বলুন। এই প্রসঙ্গে একটাই কথা বলবো, হিন্দুরা আস্তে 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 ওখানে ধর্মকর্ম করতে করতে, মানে এই জেহাদিদের হাতে, মানে জঙ্গি মুসলমানের হাতে তারা এর শিকার হচ্ছে। মুসলমানের হাতে মানে খেলনার শিকারের মতন হচ্ছে আর কি। মানে যে যখন পাচ্ছে কোনো কিছু হোক, সে বিএনপি আসুক, আওয়ামী লীগে আসুক, হিন্দুর বাড়িঘর জ্বালানো, হিন্দুর মন্দির জ্বালানো, হিন্দুর মা বোনেদেরকে ওপর অত্যাচার করা, এর সমানে চলে আসছে বাংলাদেশে। আর ওপার থেকে এবার যারা ধর্ম বাঁচাতে, তারা প্রাণ হয়ে এপার বাংলায় পালিয়ে আসছে। কিছু কিছু পালিয়েছে যাদেরকে আমরা বলি ওপার বাংলার উদ্বাস্তু, বা অন্য একটা কথা বলা হয় বাঙাল বলে, এইটা বলা হয়। কিন্তু কেন এলো এবং তারা কেন পালাচ্ছে, এই বিষয়ে কেউ খোঁজ নিচ্ছে না। এই বিষয়ে ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশ আছে, তারা কিন্তু হিন্দুর কথা খুব বেশি একটা বলছে না। যারা হিন্দু সমাজকে দেখেছে, কাছ থেকে দেখেছে যে হিন্দু সমাজের সনাতন সংস্কৃতি, রীতিনীতি এই রকম, তার জীবনধারা এরকম, তারাই কিন্তু একটা তাও খুব অল্প প্রতিবাদ তারা একটা আর্জন করছে, খুব বেশি করছে না। অধিকাংশই সেই স্রোতের জলে গা ভাসাচ্ছে, হিন্দুকে অত্যাচার করছে, নে লুটের মাল লুটে নে, ঠিক এইভাবেই চলছে। ঠিকই বলেছেন এই কথাটা। বাংলাদেশের অত্যাচারের প্রতিবাদে আমাদের রাজ্যে আজকে একটা ছিল হিন্দু জাগরণ মঞ্চের একটা প্রতিবাদ মিছিল হয়েছে, আজকে হয়েছে, মানে আজকের দিনে হয়েছে। তা এছাড়া আমি দেখছি না সেভাবে কোনো প্রতিবাদ হচ্ছে বলে। এটা কি আপনাকে নাড়া দেয় না? নাড়া দিচ্ছে, নিশ্চয়ই নাড়া দিচ্ছে। আমি তো ঘুমাতে পারি না এদের এই সমস্ত দিকে, অত্যাচার দিকে রাত্রিরে ঘুম আসে না, যে এইভাবে হচ্ছে। আমার মা বোনেরা ওখানে অত্যাচারিত হচ্ছে, আমরা কিছু করতে পারছি না। কেন করতে পারছি না? এদের এই ব্যাপারটাই হচ্ছে সবসময় আমাদেরকে এই হিন্দুর যে বাংলাদেশে ঘটছে, প্রকৃত হিন্দুর অবস্থাটা আমাদেরকে তুলে ধরা দরকার বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, কিন্তু প্রচার নেই। এইটা মানে অধিক প্রচার করা দরকার। আচ্ছা, আপনার মনে হয় না কি গণেশ দা, যে আমাদের এই দেশের মধ্যে, বিশেষত রাজ্যেও বলছি, সেকুলার সাজা এক শ্রেণীর লোক রয়েছে যারা প্রকৃতপক্ষে এই যে আক্রমণটা হচ্ছে হিন্দুদের উপর, এটাকে চেপে দিয়েছে। কিন্তু যদি ইসরায়েল গাজায় আক্রমণ করে বা অন্য জায়গায় কিছু হয়, দেখবেন সবার আগে বুক পিটিয়ে রাস্তার মধ্যে মোমবাতি মিছিল করছে। বাস্তব কথা তাই। আজকে ইসরায়েল যখন মানে ইসরায়েলের লোকেদেরকে যখন মেরেছিল, হামাসের লোকেরা মারলো, তার জন্য কেউ বললো নি যে এটা ওরা অন্যায় করছে। আর যখনই ইসরায়েল তার পাল্টা রিয়াকশন নিল, তখন গোটা পৃথিবীতে সবাই এক হয়ে গেল, ইসলামিক ব্রাদারহুড। এটা কি? এখানে একটা কথা বলি গণেশ দা, এই যে একটা প্রসঙ্গ, এটা খুব ভালো বলেছে। সেটা হচ্ছে এই যে ধরুন ইসরায়েলের উপর অ্যাটাক করার পরে পাল্টা অ্যাকশন ইসরায়েল নিল। আচ্ছা, আপনার মনে হয় নাকি বাঙালি এই যে পালিয়ে আসে, পাল্টা অ্যাটাকের একটা জায়গা ছিল? আমাদের বাংলাদেশি হিন্দুর কথা বলছি। আমার মতে বলে, পশ্চিমবাংলার হিন্দুরা যেমন এখানে আছে, কিন্তু ভারত সরকারের একটা বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া দরকার, যে ওখানে যারা হিন্দু আছে, হিন্দুদের জন্য 2-3টে জেলা আলাদা বিভক্ত করে দেওয়া হোক বাংলাদেশের থেকে। এই যে বর্তমান যে বাংলাদেশ আছে, তা থেকে একটা জমি খণ্ডিত করা হোক অন্তত বাঙালি হিন্দুদের জন্য, ওপার বাংলা ওদের জন্য একটা হোমল্যান্ড। মানে আপনি বলছেন যেভাবে 71-এর যুদ্ধে পাকিস্তানের হাত থেকে বাঙালিদের বাঁচানোর জন্য পূর্ব বাংলা সৃষ্টি হয়েছে, ঠিক একইভাবে বাংলাদেশে জামাত, বিএনপি, আওয়ামী লীগ যাই আছে, প্রকৃতপক্ষে হচ্ছে উগ্র মুসলিম ইসলামিকবাদ। তা উগ্র ইসলামিক শক্তির হাত থেকে বাঁচানোর জন্য ওপারে হিন্দুদের জন্য একটা হোমল্যান্ড চাই। হোমল্যান্ড 2-3টে জেলা নিয়ে হিন্দুদের বাঁচার জন্য একটা হোমল্যান্ড চাই। এইটা ভারতের উচিত, তাই? এর জন্য ভারত সরকারকে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে এবং প্রয়োজনে লড়াই করতে হবে, আন্তর্জাতিক বিভিন্ন মহলকে জানিয়ে হিন্দুর জন্য হোমল্যান্ড করে দিতে হবে। বাংলাদেশের ওপর এই যে আছে
তার উপর চাপ সৃষ্টি করতে হবে, ঠিক কথা করে যেভাবে আপনি বলছেন ইন্দিরা গান্ধী যেভাবে করেছিল ঠিক একইভাবে মোদিরও উচিত এই জিনিসটা করা। কিন্তু মুশকিলটা কোথায় বলুন তো? মুশকিলটা হচ্ছে এই মুহূর্তে ভারত সরকার, এটা তো বিজেপি সরকার নয়, এখন এনডিএ সরকার, ঠেকনা দেওয়া সরকার। আপনার মনে হয় ঠেকনা দেওয়া সরকারে যারা আছে তারা এটাকে মেনে নেবে নাকি তারা আবার হাত তুলে নেবে? না, তাদেরকে বোঝাতে হবে যে তারাও তো হিন্দু। যে মোদির গভর্নমেন্টে যারা আছে তারা কেউ বিহারের হিন্দু, রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ান কিংবা নীতিশ, এরা তো হিন্দু। আর এই হিন্দুদের ক্ষতি হলে সে বাঙালি হিন্দু কি হিন্দিভাষী হিন্দু, এটা বড় কথা নয়। হিন্দু তো এটা যখন আপনি বলছেন গণেশ দা, তখন দেখুন আর একটা দিকে আপনি দেখুন, সেটা হচ্ছে সলমান খুরশিদ, কংগ্রেসের, সে কি বলছে আপনি দেখেছেন? ওনার বক্তব্যটা আমি এখানে বলছি যে ওনার এই বলার কথাটা বলা উচিত হয়নি। আপনাদের জানা নিশ্চয়ই আছে সলমান খুরশিদ আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কিন্তু উনি কেন এই কথাটা বললেন যে ভারতবর্ষের পার্লামেন্টে এরকম হবে একদিন? মানে উনি প্ররোচনা দিচ্ছেন, উনি এটা উৎসাহিত করছেন সেই জঙ্গি মুসলমানদেরকে, অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের, এদেরকে পরোক্ষে উৎসাহ দিচ্ছেন। আমি ওনার এই বক্তব্যের তীব্র নিন্দা করছি এবং এই সাথে আমি আরো জানাচ্ছি আপনার চ্যানেলের মাধ্যমে যে মাননীয় রাহুল গান্ধী, আপনি কিন্তু মাননীয় সলমান খুরশিদকে প্রশ্ন করুন কেন এ ধরনের তিনি বিবৃতি দিলেন। আপনি ওর কথা বলছেন, আপনি শুধু ওর কথা বলছেন, ও তো শুধু না মধ্যপ্রদেশের এক কংগ্রেসের নেতা, তার মুখেও একই কথা বেরিয়েছে, তিনিও বলছেন যে এবার মোদী তানাশাহী সরকারের দিকে ফেলতে হবে বাংলাদেশের মতো। এটা মানে এটা কিন্তু কংগ্রেসের একটা মানে বলছে না সামনে, কিন্তু অলিখিত একটা স্ট্যান্ড। এটা কংগ্রেসের একটা হিডেন এজেন্ডা, কংগ্রেসের একটা হিডেন এজেন্ডা। কংগ্রেসকে ভারতবর্ষের মানুষ চিনে নিয়েছে, কংগ্রেস কি চায়। দেখুন আপনি যদি দেখেন, আমরা এত কিছু বলি, দেখুন আমি ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে সমস্ত নীতি বিরোধ আছে সেগুলো বিরোধিতা করি, কিন্তু আপনি এক্ষেত্রে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একবারও বলেননি। না, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক নিয়েছেন, হ্যাঁ স্ট্যান্ড ঠিক নিয়েছেন। উনি বা ওনার ভাইপো, মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনি অনেক চাটাং চাটাং কথা বলেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি বলেননি যে তারা সেই সরকার ফেলার জন্য এই আন্দোলন হবে। না না, এত কিছু পরে এটা মমতা বলেননি আর বলবেও না। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেন, কংগ্রেস কিন্তু সেটা করে না। অর্থাৎ কংগ্রেসের স্ট্যান্ডটাই হচ্ছে দেশ বিরোধী, দেশ বিরোধী, সবসময় দেশ বিরোধী, হিন্দু বিরোধী এবং দেশ বিরোধী। একদম একদম। আপনার নিশ্চয়ই মনে আছে 1947 সালে দেশ স্বাধীন হয়েছে আমাদের, কিন্তু তার আগে ক্যালকাটা কিংস, দ্য গ্রেট ক্যালকাটা কিংস, আমি বলি দ্য গ্রেটেস্ট ক্যালকাটা কিংস, ওরকম নৃশংস ভাবে মারা দেখিনি আমরা। কিন্তু ভুলে যাইনি যে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিংসে কত হিন্দু মা বোন মারা গেছে। ঠিক কথা, হ্যাঁ। এবং তখন কলকাতার কিছু যুবক, মাননীয় গোপাল মুখার্জি, যাকে বলা হতো গোপাল পাটা, চলতি কথায় বলা হতো গোপাল পাটা, সে রুখে দাঁড়িয়েছিল। গোপাল পাটা, ফাটাকেষ্ট টাইপের ওই টাইপের কি নাম ছিল, রুখে দাঁড়িয়েছিল। তাই কিছুটা প্রতিহত হয়েছিল। তখনই গান্ধীজি বাজারে নেমে পড়লেন, বাজারে নেমে পড়লেন মুসলমানকে বাঁচাতে হবে, সেফ দেওয়ার জন্য। কিন্তু নোয়াখালী দেখুন, নোয়াখালী দাঙ্গা তো তাই, কিন্তু সেফ দেওয়ার জন্য নামেন না। নোয়াখালীতে উল্টো বলে, নোয়াখালীতে যখন এই হচ্ছে তখন ও বলছে হিন্দু মা বোনেরা যেন দাঁতে দাঁত চেপে সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে একদম ঠিক এ করে থাকে, তোমরা সহ্য করবে, এটা কোনো কথা হলো? আচ্ছা, আরেকটা কথা তিনি বলেছিলেন, সেটা কি বলুন তো, যে ছেলেদের ব্যাটা ছেলেদের জন্য, আপনারা তাদেরকে জানেন অনেকে জানেন না, যে নোয়াখালী দাঙ্গা যখন হচ্ছে পুরুষরা যখন প্রতিহত করার জন্য লড়ার জন্য চলছে, আজও দেখবেন কিন্তু বাংলাদেশে বেশ কিছু জায়গায় প্রতিহত করার চেষ্টা চলছে। মানে বাঙালি একদম মরে যায়নি, বাঙালি কিন্তু লড়াই লড়ছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন নোয়াখালীতে প্রতিরোধ করার চেষ্টা করেছিল, তখন গান্ধীজির উক্তি ছিল যে তোমরা প্রতিবাদ করো না, ওরা তরোয়াল দিয়ে কাটতে কাটতে ওদের তরোয়াল একদিন ভোতা হয়ে যাবে, কিন্তু তোমরা প্রতিবাদ। এটা কোনো কথা হলো না, এটা গান্ধী পারে না, এটা গান্ধীজি বলতে পারেন, কিন্তু বলা উচিত নয়। হ্যাঁ, আমি বলছি গান্ধীজির বাপু গান্ধীজির এই কথাটা বলাই উচিত। বাপ করবেন, বাপু আমি বলি না, আমি কোনোদিনই না না, আমি বাপু বলছি না, কিন্তু এখন চলতি বাজারে চলে এসেছে। আমি মনে করি ভারতবর্ষের রাষ্ট্রপিতা হচ্ছে ভগবান রাম। মানি না, কারণ এটা হচ্ছে হিন্দু মাতা যখন বলি, সেখানে রাষ্ট্রপিতা আমি ভগবান রাম, ভগবান রাম কৃষ্ণ শ্রী রাষ্ট্রপিতা, তাই মানবো না। কারণ আমি সন্তগুরু শিবাজিকে পড়েছি, শিবাজির যে গুরু সন্ত রামদাস কত ত্যাগী পুরুষ ছিলেন, তো আমরা তাদেরকে বলতে পারতাম, এটা হচ্ছে কি গান্ধীজিকে বাপুজির এ করার জন্য গান্ধী, আমি একটা কথা বলি, গান্ধী হয়ে গেল দেশের বাবা, আর নেহরু হয়ে গেল দেশের কাকা, চাচা, সমস্যা চাচা।
একদিকে চাচা, একদিকে বাবা, ভাগ্য ভালো মামাটা পাইনি আমরা। মামাটা আবার কে হবে? হ্যাঁ, মামা তো ছিল। কে মামা? মামা ওই যে ইতালির একটা কি অত্যাবিও কাত্রোচি, ও সে কাতরুচি, ওটাও একটা মামা ছিল। ওটা মামা ছিল, মামা ছিল। আমাদের মামা নয়, হ্যাঁ। কিন্তু দেশের মামা সবাই করে দিয়েছে। এই কালনেমির লঙ্কা ভাগ করেই ভারতের স্বাধীনতা আনাটা সব থেকে দোষের হয়েছে, কালনেমির লঙ্কা ভাগ। ঠিক। আগে হিন্দু মুসলমান দুটো জাতি যখন ভাগ হবে, তাহলে তোমরা মুসলমানের জন্য তোমরা পাকিস্তান করে নিলে, সমস্ত মুসলমানকে ওখানে ট্রান্সফার করে দেওয়া উচিত ছিল। তোমাদের জমি দেওয়া হলো, ঠিক, টাকা দেওয়া হলো, এমনি আপনি সেই যেটা এই বলছেন, দুর্ভোগ হচ্ছে কিন্তু বাংলায়। হিন্দুদের ওই বাংলাদেশ থেকে এখানে নিয়ে নিয়ে আসা নেওয়া উচিত ছিল। এটা উচিত ছিল। উচিত ছিল। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, তার কারণ হচ্ছে একটাই, দেখুন ওখানে পার্সেন্টেজ যে ছিল, আগে যে হিন্দু ছিল পালিয়ে আসছে, 23% হিন্দু ছিল, এখন 7.8%, এখন 7 কত পার্সেন্ট? 7.8%। কিন্তু কথা হচ্ছে এইভাবে আস্তে আস্তে হিন্দুর ল্যান্ড কিনে দেবে, হিন্দুর মা বোনকে মেরে তাড়াবে, কিছু ল্যান্ড কেড়ে নেওয়াটা কি বলে, কিছু ধর্মান্তর ল্যান্ড জিহাদ। না ল্যান্ড জিহাদ তো না, ওরা ওটা তো- বলছে ওটা হচ্ছে শত্রু সম্পত্তি। হ্যাঁ, এটা ওরা বলে সম্পত্তি ওরা মানে শত্রু সম্পত্তি। কাফের সম্পত্তি, শত্রু সম্পত্তি। হিন্দু হচ্ছে ওদের চোখে কাফের, কাফির, কিন্তু ওরা ওখানে বলে বাংলাদেশের কথা হচ্ছে মালাউন, মালাউনের বাচ্চা, মালাউন কাফের। মালাউন মানে মালাউনের বাচ্চা, তো মালাউনের বাচ্চা বলে। তো তাদের জমি কেড়ে নেওয়ার জন্য তারা এসব করে, কেড়ে নেয় দিয়ে শত্রু সম্পত্তি বলে। উল্টো দিকে ভারতবর্ষে দেখুন, আমরা কিন্তু এসব কোনোদিনই ভাবি না। আমরা ঘুষ করে ভাবতেই পারি না, আমরা কোনোদিনই আমরা বলি না যে ভাবতে শত্রু পারি না। সম্পত্তি, কিন্তু আপনার কি মনে হয় না আজকে দাঁড়িয়ে শত্রু সম্পত্তি বলা আমাদের উচিত ছিল? বলা উচিত ছিল। সব থেকে বড় ভুল হয়েছে যে স্বাধীনতার পরেই ওই যে ল্যান্ড পপুলেশনটা করা হলো না, মানে এক্সচেঞ্জ অফ পপুলেশন, Exchange of population। সেটা করা হলো না। জানে এইটা হচ্ছে নেহেরু পরিবারের একটা পূর্ব পরিকল্পিত সাজিশ, যে জানে আমার পরিবার, আমার সংসার, মানে ডিভাইড অ্যান্ড রুল, মানে বিভিন্ন হিন্দু মুসলমান বিভাজন করেও দীর্ঘদিন গদিতে ঠিক, থাকবে গদিতে থাকার জন্য। আর দেশকে লুট হবে। কিন্তু হিন্দুস্তান মাথা উঁচু করে যাতে না দাঁড়াতে পারে, সেই জন্য সেকুলার করে দেওয়া আচ্ছা হলো। গণেশ, একটা কথা বলি, সেটা হচ্ছে আপনার মনে হয় নাকি যে এই যে আজকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এর জন্য দায়ী সেদিনের সেই মোহনদাস করমচাঁদ গান্ধী, জওহরলাল নেহেরু এবং মোহাম্মদ আলী জিন্নাহ? দেখুন জিন্নাহ কাজ করেছে, জিন্নাহ বিছিয়ে কামড়াবে। সে দেখুন, জিন্নাহ হচ্ছে মুসলমান, সে তার সে তার মতো ধর্ম ঠিক করেছে নিয়ে, করে। কিন্তু এরা কি করলো? হ্যাঁ। হিন্দু গান্ধী হয়ে কি বলবেন? হিন্দু হয়ে হিন্দুকে উদ্বাস্তু করলো। আচ্ছা মোহনদাস করমচাঁদ গান্ধীর ক্ষেত্রে আপনি কি বলবেন, যে বলেছিল আমার মৃতদেহের ওপর দিয়ে দেশটা টুকরো হবে? আজকে তার জন্য কিন্তু প্রকৃতপক্ষে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। কারণ সেখানে এই যে দেশটা যদি ভাগ না হতো, তাহলে একটা পপুলেশন ওখানে থাকতো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওই পপুলেশনটার সঙ্গে আমাদের এই পপুলেশন যদি ম্যাচ করে থাকতো, আজকে কারোর উপর অত্যাচার হতো না, কারো উপর অত্যাচার হতো না, দেশটা টুকরো হতো না, টুকরো হতো সবাই না। এক হয়ে থাকতো। আর ভারতবর্ষ যদি টুকরো না হতো, তাহলে ভারতবর্ষের যে শক্তি, এশিয়ার মধ্যে চীনকে টক্কর দেওয়ার জায়গায় আমরা ছিলাম। ভালো ভালো থাকতো ভারত। তার মানে থাকতো। সমস্ত কিছু ইংরেজ করেছে বলি আমরা, ইংরেজের উপর দোষ দিলে হবে না, আমাদেরও আমরা করেছি, মানে আমরা আমাদের এই করেছি। আমাদের গান্ধীকে আমি দোষ দিই। ব্যক্তিগত দোষ, ব্যক্তিগত আমাদের লোভ লালসা একদম এবং তাই। অতিরিক্ত নেহেরু প্রীতি, নেহেরুকে ভালোবাসে, নেহেরুকে গদিতে বসাতে হবে, ওই বসাতে গিয়ে- সুভাষকে বঞ্চিত করে নেহেরুকে বসাতে হবে, সর্দার বল্লভ প্যাটেলকে বঞ্চিত করে নেহেরুকে প্রধানমন্ত্রী করতে হবে। এইটা তৎকালীন সময় গান্ধীজির এজেন্ডা ছিল। হ্যাঁ। আর উনি বলতেন যে ভারতবর্ষ যদি ভাগ হয় আমার বুকের উপর দিয়ে হবে। তার জন্য গান্ধীজিকে হত্যা হতে হতো না, ঠিক কথা। গান্ধীজিকে হত্যা হতো না, নাথুরাম গোডসেকে মারতেই না। উনি হত্যা হতেই না যদি না এই অন্যায় নীতিটা মেনে নিতেন। আচ্ছা আপনাকে একটা কথা বলি, এই যখন আমরা বাংলাদেশের কথা বলতে বলতে ভারতের মধ্যে ঢুকে পড়েছি, ভারতের হিন্দুর মধ্যে ঢুকে পড়েছি, ভারতের হিন্দুর মধ্যে বীর সাভারকারের কথা আজকের মানুষ অনেকে জানে না। আপনার কি মনে হয় বীর সাভারকারকে কি ভারতবর্ষের বুকে আজকের মানুষের বেশি করে জানার দরকার আছে? অবশ্যই জানার দরকার আছে। বীর সাভারকর হচ্ছে একজন রাষ্ট্রভক্ত সন্তান। বীর সাভারকর একজন রাষ্ট্রভক্ত সন্তান। আন্দামান সেলুলার জেলে যখন জেল খাটছে, তার রাত্রির 12টার সময়ও বলছে তেরা 5 কিলো হওয়া, মানে সারাদিনে 5 কেজি সর্ষে ভাঙতে হবে, কলু চালা, কলু মানে ওই ঘানি, রাত্রির 12টার সময় বলছে 3 কেজি হয়েছে, 5 কেজি হয়নি। এই নির্যাতনে আর ওই দেয়ালে কাঠকয়লা দিয়ে দেয়ালে দেয়ালে ভারতবর্ষের দুঃখের কাহিনী গাওয়া, মানে বীর সাভারকর লিখেছে। ঠিক ঠিক ঠিক। তাই এইগুলো আমাদের জানার দরকার আছে। আমরা ভুলে গেছি, আমরা কবে পড়েছি আর এখন মনে নেই, মেমারিতে অনেকখানি হয়ে আছে। আজকে মনে হয় না যে বেশি বেশি করে দরকার। বাঙালি হিন্দুকে নোয়াখালীর দাঙ্গা
অবশ্যই পড়া উচিত। বাঙালি হিন্দুকে কলকাতার গ্রেট ক্যালকাটা কিলিং সেগুলো সব ভুলে গেছে। এখন আমরা দুর্গাপুজো, সেকুলারিজম, অমুক তিমুক করছি, অনেক কিছু দেখাই, কিন্তু আমরা ভারতবর্ষে বাঙালি কেন উদ্বাস্তু হলো সেইটা নিয়ে একটু ভাবনা চিন্তা করিনি, আমরা একটু কিছু পড়াশোনা করিনি, জানবার চেষ্টা করিনি। আচ্ছা, আর হিন্দুত্ব বোধ জাগায়নি। গণেশ দা, এই প্রসঙ্গে আমার একটা কথা বলি, সেটা হচ্ছে প্রসঙ্গক্রমে আমি নিয়ে আসছি, সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের এই যে উদ্বাস্তু হয়ে চলে আসতে হয়েছে, পরিযায়ী শ্রমিকদের জুতো নিয়ে প্যান্ডেল হয়েছিল, মনে আছে আপনার? সে জুতো ফুতো নিয়ে প্যান্ডেল করা হয়েছিল। আপনার কি মনে হয় কলকাতার বুকে কোনো ক্লাব এতটা সাহস দেখাতে পারবে যে বাংলাদেশে নির্যাতিত যারা সব আছে হিন্দু মা বোনের অত্যাচারিত হয়েছে তাদেরকে নিয়ে একটা থিম করার? আপনার মনে হয় সাহস দেখাতে পারবে? এটা করা উচিত নয়। আচ্ছা, এই খোলা চ্যালেঞ্জ রইল, কলকাতার কোনো ক্লাবে যদি দম থাকে করে দেখান যে বাংলাদেশে নির্যাতিত হওয়া হিন্দু যারা চলে আসছে, যাদেরকে মেরে কেটে পাঠানো হচ্ছে, ছাত্র আন্দোলনের নামে উদ্বাস্তু করা হচ্ছে, তাদের নিয়ে একটা থিম তৈরি করে দেখান। এটা রুদ্রবার্তা থেকে চ্যালেঞ্জ। এখানকার সেকুলার বা বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবীরা দেখাবে না। আজকেও দেখলাম বাংলাদেশে হিন্দুদের জন্য চাঁদা তুলছে, মানে ছাত্র আন্দোলনের জন্য। কি করছে একটা বামপন্থী সংগঠন। আমি বলছি খুব করেছো ভাই, আবশ্যক কেন এখনো এপার বাংলায় বসে এই করছো, ওপারে হিন্দুগুলোকে তোমরা তো মারছো, আর ওখানে আবার ইনকলাব জিন্দাবাদ করে তাদেরকে করছো, তারা করছো, বাড়ি চাড়া করছো। ওরা কি এখনো করছে? এখনো করছে। এই আসার মানে বিভিন্ন স্টেশনে দেখি দাদা এই ছাত্র সংগঠনের ফান্ড বাংলাদেশের হিন্দুদের জন্য। আপনাকে করতে হবে না? লজ্জা করে না? আপনারা এখনো হিন্দুকে ভাঙছেন। বলুন যে হিন্দু সংগঠনের জন্য টাকা দিন, আমি আপনাকে 10 টাকার জন্য 20 টাকা দেবো হিন্দুদের বাঁচাবার জন্য। আমি ট্রেনে একজন ভিখারিকে পয়সা দিলাম, সে হিন্দু, কারণ আমার দরকার হচ্ছে সে হিন্দু, আর দ্বিতীয় কথা সে বেরুয়া পরে আছে বলে যে এই সাধু সন্তকে দেখলে হিন্দু সমাজ যদি একটুখানি ধর্মের কথা মনে করে। ঠিক কথা, দরকার আছে। আচ্ছা, আপনাকে একটা কথা বলছি, বাংলাদেশে আজকে হিন্দুরা অত্যাচারিত, তারা চলে আসছে। ভারত সরকার মানে নরেন্দ্র মোদী সরকার সিএ টা আগে ঘোষণা করে দিয়েছিল, সিএ মানে যে নাগরিকত্ব পাবেই। তো সিএ যখন ঘোষণা করে দিয়েছে, এই যে যারা আসছে, আপনার একটা আফসোসের কথা বলি, এরা যে আসছে না, দেখবেন এরা হিন্দুরা অত্যাচারিত হয়ে আসছে, কিন্তু দেখবেন আলটিমেটলি এরা কিন্তু ভারতবর্ষে ঢুকে আবার এটা ভুলে যায়, আর এরা আবার সেকুলারের ঝান্ডা ধরে নেবে। এইটাই হচ্ছে এটা কমিউনিস্টের ঝান্ডা। এখানে কমিউনিস্টদের একটাই এজেন্ডা, যেন তেন প্রকারেণ মার্ক্সের বুলি আউড়ে চীনের দালালি করা। এখন কমিউনিস্ট সেই জায়গায় সেটা নেই, কিন্তু তবুও ভাগ করে এই যে আজকে একটা কমিউনিস্ট আমাদের মজ্জা নষ্ট করে দিয়ে গেছে। একটা দুঃখজনক ঘটনা, আমি শ্রদ্ধা করি বুদ্ধদেব। আমার এক বন্ধুর সাথে দেখা হলো, আমি তাকে বললাম দেখুন অ্যাজ এ ম্যান আমি বুদ্ধদেব বাবুকে প্রচন্ড শ্রদ্ধা করি। লোকটা হচ্ছে সৎ, আর কিছু না হোক লোকটা সৎ। আর রাজনীতি ভুল পথ হতে পারে, সে আমার বন্ধু হয়, সে কিন্তু কমিউনিস্ট করে। কিন্তু আমি তাকে বললাম তোমাদের আর কমিউনিস্ট করা সাজে না, হিন্দুর এই দুর্গতি দেখেও তোমরা এখানে আর হিন্দু বাংলাদেশে তো কমিউনিস্ট একজনকে তো ওই তো কমিউনিস্ট নেতাকে ঝুলিয়ে দিয়েছে, সে তো আমরা দেখতে পাচ্ছি খুব সংবাদ মাধ্যমে। মানে এখানে একটা কথা পরিষ্কার, যেখানে এই কট্টরবাদী ইসলামিকরা আছে সেখানে কমিউনিজমও চলে না, সেকুলারিজমও চলে না, ইসলামী চলবে। ইসলামী শেষ কথা, ইসলামী ফার্স্ট কথা, ইসলামী শেষ কথা। এটা কিন্তু বাংলায়, আমরা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বুকে এটা আমরা বসে বুঝতে পারবো না, কিন্তু বাংলাদেশে এটাই হচ্ছে স্থিতি। আর বাংলাদেশের লোকেরা হাড়ে হাড়ে বুঝছে। এমন কিছু দেখুন, এই যে মুজিবুর রহমান, উনি বাংলাদেশের জন্য, বাংলাদেশ স্বাধীন করার জন্য কি অক্লান্ত পরিশ্রম করেছেন, কি আন্দোলন করেছেন। তার জন্য আমাদের কলকাতা থেকেও বিভিন্ন সময় বাঙালি হিন্দুরা টাকা পয়সা সব পাঠিয়েছে, এ করেছে। তার জন্য আবার যখন এ করলেন, 4 বছর যেতে না যেতে মুজিবুর রহমানের ফ্যামিলি শেষ ইসলামের কাছে। কেন? সেও তো হিন্দু, এই মুসলমান, কেন তাকে মারলেন? না, এটা যখন আপনি বলছেন, এটা শুধু ওইটা হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে বহু মুসলিম মুক্তমনা ব্লগার ছিল, যাদের হয়তো আপনারা জানেন না। বহু মানুষ তারা ইউটিউবে বলতো বা ফেসবুকে লিখতো, সেই মুক্তমনা ব্লগারদের চাপাতি দিয়ে কেটে দেওয়া হয়েছিল। বহু মুক্তমনা ব্লগারকে বাংলাদেশে খুন করে দিয়েছে এই জামাত ইসলামে, হেফাজতে ইসলাম এরা। হ্যাঁ, আর এদেরকে শেখ হাসিনা মানে কি বলবো, উনিও ভুল করেছেন, ওনাদেরকে একটুখানি কনসেশন দিতে গিয়ে সর্বনাশ করেছেন। আর যখন শেষ মুহূর্তে গিয়ে জামাত ইসলামীকে ব্যান করছে, হাতের বাইরে তাস চলে গেছে। আপনি দেখুন একটা জিনিস দেখবেন, যেটা হচ্ছে আমাদের আগে নজর রাখা উচিত ছিল, বলতে পারেন ভারত সরকারের এটা নজর রাখা উচিত। সেটা হচ্ছে বাংলাদেশেতে যেভাবে ভারত বিরোধী স্লোগান উঠছিল, ভারতের পণ্য বয়কট করা হচ্ছিল, এটা নিয়ে আমি রুদ্রবার্তা অনেকবার প্রতিবাদ করেছি, যে যেভাবে পণ্য বয়কট করা হচ্ছিল, আমাদের আরো কড়া স্ট্যান্ড নেওয়া উচিত ছিল। অবশ্যই
অবশ্যই উচিত ছিল। এটা আমাদের মনে হচ্ছে কোথাও যেন একটু ভুল হচ্ছে। ভারত সরকারের এখন একটাই করা উচিত, আমাদের বাঙালি হিন্দুকে বাঁচাবার জন্য ওপার বাংলায় অর্থাৎ 2-3টে জেলাকে ভাগ করে দিয়ে আলাদা কেটে কেটে দিয়ে হিন্দুদের জন্য হোমল্যান্ড, যা তোরা তোদের এতে থাক, কিন্তু আমরা তো ওই পার বাংলায় ছিলাম, আমরা তো স্বাধীনতার প্রাককালে ওটা আমাদের সম্পত্তি ছিল। ওপার বাংলায় অনেক হিন্দু সম্পত্তি আছে, এখনো সেটা আছে, কিন্তু জামাতে ইসলামী বা কট্টর জঙ্গিবাদ ইসলামরা সেগুলোকে জবরদখল করে রয়েছে। আমার মনে হয় এটা সময় এসে গেছে, এখন সময় এসে গেছে ভাগ করে বাংলাদেশকে ভাগ করে 2 টুকরো 3 টুকরো করে অন্তত হিন্দুর জন্য একটা ভালো হোমল্যান্ড চাই। কারণ আমার মনে আরেকটা জিনিস গণেশ দা, সেটা কি বলুন তো, সেটা হচ্ছে এনআরসি করে ভারতের মধ্যে যে সমস্ত হিন্দুরা মানে অনুপ্রবেশকারীরা ঢুকে রয়েছে এখনো পর্যন্ত, তাদের কি করা উচিত? তাদেরকে আস্তে আস্তে প্রতিটা পয়েন্টে পয়েন্টে খুঁজে খুঁজে দেশ থেকে বার করে, ভাই তোমাদের দেশ আছে, দেশ দেওয়া হয়েছে, তোমরা সেখানে চলে যাও। এখানে এটা একটা শুদ্ধ ভাষা বলা, পেছনে লাথি মেরে দাঁড়াও, নো পুশ ব্যাক, মানে ঠেলা না, পেছনে লাথি মেরে এ করতে হবে। মানে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা দুটোই আমাদের পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের পক্ষে ক্ষতিকারক। একদম ঠিক কথা। রাজনীতি আজকে মমতা ব্যানার্জি একটু বুঝেছেন, উনি বুঝেছেন যে না এটা আমার ক্ষতি হচ্ছে। উনি আগে নির্বাচন করতে গিয়ে লড়তে গিয়ে অনেক কিছু করতে হয়, কিন্তু করেছেন তিনি, এটা অস্বীকার করতে হবে, উনি অস্বীকার করতে পারবেন না। আমি ভোটের জন্য আমি অনেক কিছু করেছি, কিন্তু এখন বুঝতে পারছে যে অনেকখানি ভুল হয়ে গেছে, এখন একটু শোধরাবার সময় এসছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্ট্যান্ডকে আমি মেনে চলেছি, হ্যাঁ ওটা খুব ভালো হয়েছে। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের এই যে ব্যাপারটা নিয়ে উনি কিন্তু সরাসরি প্রধানমন্ত্রীকে বলেছেন যে আমি মোদিজি যেটা বলবেন সেইটাতে আমি একমত। এইটাই হচ্ছে ঠিক। এই দেখুন, আমি একটা কথা বুঝি, রাজনীতি দলাদলি সেটা হতেই পারে, কিন্তু যখন দেশের প্রশ্ন সবার আগে এটা কিন্তু দেখিয়ে দিয়েছে, অবশ্যই এটা আমাদের বাংলার গর্ব, অবশ্যই। কিন্তু উল্টো দিকে দেখুন আপনি কংগ্রেসেদের অকাতটা কোথায় এদের? বাংলার বুকে কংগ্রেস এমনি মুছে গেছে, দেশের বুকে এদেরকে মুছে দেওয়া উচিত আমার মনে হয়। জানি না দেশের মানুষ কি করে ভোট দেয়। ভারতবর্ষের হিন্দু সমাজ জাগ্রত হচ্ছে এবং আগামী দিনে কংগ্রেসের ভবিষ্যৎই হচ্ছে মুছে যাওয়া, থাকবে না। আচ্ছা আমি একটা কথা বলি, এই যে যারা আসছে ধরুন বাংলাদেশ থেকে হিন্দুরা আসবে তো বডি বাঁচার জন্য আসতেই হবে, আর আমরা ছাড়া ওদের জায়গাও নেই, এটা বাস্তব। আমাদের কোনো হোমল্যান্ড ওদের কে দেবে? ওদেরকে আমাদের ছাড়া কেউ দেখার নেই। আমরা যতই বলি, নিজেদের মধ্যে যতই চেঁচামেচি করি, আমরা ওদেরকে রাখতে হবে। আমাদের ভাই, আমাদের রক্ত, ওদের জন্য জায়গা রাখতে হবে এবং ওদের জন্য কাজের ব্যাপারটা আমাদেরই করতে হবে, কারণ আমাদের মধ্যে এটা দরকার আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কি মনে হয় না ওদেরকে একটা বার্তা দেওয়া উচিত যে যখন তোমরা ভারতে ঢুকছো, তোমাদের যে সিএ করে দিচ্ছে, তোমাদের যে নাগরিকত্ব দিচ্ছে, তার হয়ে এগোনো, ঠিক কিনা? অবশ্যই অবশ্যই, সিএর মাধ্যমেই তাদেরকে এ করতে হবে ভারতবর্ষের নাগরিকের। আর ভারতবর্ষের আর একটা ভুল হয়েছে, যেদিন ভারতবর্ষ ভাগ হয়ে স্বাধীনতা হলো সেদিন থেকেই ভারতবর্ষের সিএএ বা এনআরসি এই সমস্তগুলো চালু হওয়া দরকার ছিল, অনেক আগে হওয়া দরকার ছিল। সিএএ করেছিল, মানে ছিল সিটিজেনশিপ দেওয়ার ছিল, নাগরিকত্ব দেওয়ার ব্যাপার ছিল, কিন্তু এটাকে চেপে রেখেছিল, ধামাচাপা দিয়ে রেখেছিল। এটা বরাবরই করছে। আর এনআরসি কেন করেনি? কারণ জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে সবাই চেয়েছিল, সবাই এসো, হ্যাঁ ভোটটা আমাকে দাও, আমি ভোটের রাজনীতি করবো, টাকা আমার পোষ্যপুত্র, আজও দেখুন আমার পরিজন বর্গ টাকা কামাবে, তারা লুট করবে দেশকে, তোমরা এসো। দেখেন কংগ্রেসের একটা স্ট্যান্ড, আপনি বলুন কর্ণাটকে কংগ্রেস কি স্ট্যান্ড নিয়েছে? আমি তো কর্ণাটক কংগ্রেসের এই স্ট্যান্ডকে বাহবা জানাই। তারা ওখানে দেখে অন্তত যখনই পেলো যে রোহিঙ্গা, তাদের ক্যাম্প কিন্তু ভেঙে দিয়েছে। হ্যাঁ, এইটাকে সাধুবাদ জানাতে হবে যে কর্ণাটক কংগ্রেস করতে পেরেছে। তারা বুঝেছে যে অনুপ্রবেশের কি বিপদ, তারা বুঝতে পেরেছে, তাই তারা এই করেছে। তার মানে আমরা স্বাভাবিকভাবে এটা বলতে পারি যে ভারতবর্ষের বুকে বাংলাদেশিরা যারা আসছে তাদেরও যেরকম ভাবা উচিত যে আমরা আসছি, একবার অন্তত লড়াইও আসা উচিত, অন্তত মরণ কামড় দিয়ে আসা উচিত। এটাই বাস্তব সত্যি। যারা আসছে তারা আসুক, তাই আসুক না, কি করবে? কিন্তু এখন এই প্রতিবাদটার কথাটা আরো বেশি করে হওয়া উচিত, যাতে বাংলাদেশে একটা হোমল্যান্ড তৈরি হয়, হিন্দুদের যেন আর কোথাও যেতে না হয়। আমি 2-3টে জেলা নিয়ে আগে হোমল্যান্ড নির্দিষ্ট করার জন্য আমরাও বলবো, বিভিন্ন হিন্দু সংগঠন যেন কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানায় যে বাংলাদেশে হিন্দুদের জন্য একটা হোমল্যান্ড তৈরি করে দেওয়া হোক। আমার মনে হয় এই দাবিটা আজকে এখান থেকে ওঠা উচিত, আপনাদের সবারই উচিত ওটা, যে ভারতবর্ষের আপনারা আলোচনাটা শুনলেন,
এতক্ষণ ধরে আলোচনা আমাদের মধ্যে হলো, আপনারা শুনেছেন। আলোচনা থেকে একটা নির্যাস যেটা উঠে আসে সেটা হচ্ছে একটা বাংলাদেশের হিন্দুদের জন্য অবশ্যই একটা হোমল্যান্ড দরকার আছে। কারণ এইভাবে মানে মনে হলো মন্দিরে ঘন্টা বাজানোর মতো, আমার মনে হয় একবার ঘন্টা বাজিয়ে দিলাম, কোথায় হাসিনা চলে গেল তো মারবো, কোথাও খালেদা জিয়া এসে গেল তো মারবো, কোথাও কাঠমোল্লা একটা দাড়ি খসে গেল তার জন্য মারবো, কোথাও একটা কার কিছু হয়ে গেল মানে কার 25 কম হলো সে মারবো, মানে যার যা কম হচ্ছে বা বেশি হচ্ছে হিন্দুদের মারবো। এইগুলো মনে বন্ধ করা যাবে একমাত্র এইভাবেই হোমল্যান্ড যদি হয়। বর্তমান সভ্য সমাজে এটা হওয়া উচিত নয়। ধর্মের নামে এই যে মন্দির জ্বালানো, ওদের তো মানে ওদের ওখানে আমি একটা কথা পরিষ্কার বুঝি, সেটা হচ্ছে এই যে কট্টরবাদী মুসলিমরা যারা বাংলাদেশে আছে তাদের কাছে আর কিচ্ছু নেই, তারা এটা মেনেই চলে। আমি আজকেই সকালে একটা প্রতিবেদনে বলেছিলাম যে লজ্জায় তসলিমা নাসরিন নিজে লিখেছিলেন যে ওখানে স্লোগান উঠছে সকাল বিকেল নাস্তা করো, একটা দুটো হিন্দু ধরো, সকাল বিকেল নাস্তা করো। হ্যাঁ, এটা তসলিমা নাসরিনের বইতে লজ্জাতে। এবং কত জোর জবরদস্তি করে গরুর মাংস খাওয়ানো শুধু নয়, সুন্নত করানো হয়েছে, জোর করে বহু হিন্দু যুবককে সুন্নত করানো হয়েছে। আপনি ওটা বলছেন তসলিমা নাসরিনের বইতেই আছে, ঠিকই বলেছেন। আর গতকাল আমি একটা ভিডিও দেখছিলাম, তাতে একটা মারা গেছে একজন, তার প্যান্টটা খুলে দেখা হচ্ছে মুসলিম, এটা মুসলিম রে, এটা হিন্দু রে, হিন্দু হিন্দু বলে নাচানাচি করছে। আপনি চিন্তা করতে পারছেন এটা সভ্য সমাজ? বাংলাদেশ নাকি বলে আমরা সভ্য, মানে এই মুসলিমরা আজকে সভ্য সমাজ হলে ওদের যে স্বাধীনতা আনলো তার মাথায় পেচ্ছাপ করছে। হ্যাঁ, অদ্ভুত। হ্যাঁ, এইটাই কি সভ্য? আর তারপরে আপনি দেখুন হাসিনা একজন মহিলা, তার ব্রা নিয়ে দেখাচ্ছে, আপুর ব্রা। এই জিনিসটা হওয়া উচিত নয়, কিন্তু কি বলবেন, হাঁস চুরি করছে, খরগোশ চুরি করছে, হাঁস খরগোশ ছাগল যে যা পাচ্ছে মাছ নিয়ে চলে যাচ্ছে, সালা গালাগালি বেরিয়ে গেছে, পায়খানার প্যান্টটাও নিয়ে চলে যাচ্ছে, আর কিছু বাকি রাখেনি। মানে আমার তো মনে হয় এত সভ্য যা কিছু পাবে লুটেনি। না না, আমার তো মনে হয় যে পায়খানার প্যানের ভেতরে কিছু যদি থাকে হাত বাড়ি সেটাও নিয়ে চলে যাবে, ওটা দেখায়নি, পকেটে পরে নিয়ে চলে গেছে, এই অবস্থা হয়ে যাচ্ছে। যাই হোক, বাংলাদেশের এসব কাঙ্গালের কথা বাদ দিলাম, কিন্তু এখন সব থেকে বড় দরকার হচ্ছে হিন্দুদের হোমল্যান্ড চাই, আর হিন্দুকে সজাগ হতে হবে আমাদের। এই যে বাংলাদেশে অত্যাচার চলছে, এইটাকে যেমন কলকাতার হিন্দুদেরকে বেশি করে জানাতে হবে, তারা যাতে তাদের বন্ধু বান্ধবদের মাধ্যমে বাইরে যারা কেউ আমেরিকায়, কেউ লন্ডনে, কেউ ইংল্যান্ডে থাকে, তাদেরকে জানানো যে দেখো আমাদের বাংলাদেশে হিন্দুদের উপর এই হচ্ছে। এটা তো সত্যি ঘটনা, এটা তো ফেক ভিডিও, হ্যাঁ সত্যি ঘটনা, তো তাদেরকে ওরা বুঝতে পারে, আর ওরাও বুঝতে পারবে যে আমাদের কথাও কিন্তু বাইরে যাচ্ছে, আমরা যে অত্যাচার করছি আমাদেরকে গোটা পৃথিবীতেই কিন্তু দেখলেই মানুষ আর কিছু না হোক যাবে এরা অত্যাচারী, এরা শয়তান। ঠিক কথা। এইটি মানুষের আজকে হয়েছে, যখন লাদেনের ছিল, কেউ দাড়ি দেখলেই লাদেন বলে চিৎকার করতো, এখন বাংলাদেশকে দেখলে এখন বাংলাদেশে যখনই দেখবে তখনই লাদেন বলে হয়তো চিৎকার করবে। কিন্তু এটা তো সব মানুষ তো সবাই ধর্মের অনুযায়ী কেউ দাঁড়িয়ে রাখবে, এ রাখবে, সব ঠিক আছে, কিন্তু ধর্মের নামে এই যে অত্যাচার, এটা আমি তো একটা জিনিস অদ্ভুত জিনিস দেখছি, এটা মেনে নেওয়া যায় না। ওই ব্যাপারে আমাদের এখানে এই যারা দেশেতে যারা আছে সংখ্যালঘু মানে মুসলিম যারা আছে, তারাও কিন্তু রাস্তায় নামেনি, প্রতিবাদ করতে নামেনি। এটা অদ্ভুত একটা ব্যাপার হচ্ছে যে রোহিঙ্গারা না অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলমানরা আছে অনুপ্রবেশকারী, তারা আছে, কিন্তু এদেশের জাতীয়তাবাদী মুসলমান তাদেরকে একটুখানি বিবেক নাড়া দেয় না, এটা কি হচ্ছে? যাই হোক, যা করছে তাদেরও তো উচিত রাস্তায় নামা, তারা নাও নামতে পারে, কিন্তু আমাদের উচিত, আমাদের কর্তব্য, যেহেতু আমাদের ভাই, আমাদের ধর্মের লোক, আমাদের লোক, তাই আমাদের নামতে হবে। বাংলাদেশে ওই যে বামপন্থী আন্দোলনের নামে তারা রাস্তায় বেরোচ্ছে, ইনকলাব জিন্দাবাদ করছে, হিন্দুকে ভাগ করার জন্য বাবরাই করছে, আর দেখুন তাদেরই নেতাদেরকে মেরে টানিয়ে দিচ্ছে। এখানে গল্প শুনে যাচ্ছে আমাদের এই কথাগুলো, কলকাতার বিভিন্ন কিছু মিডিয়া আছে, তাদের বিজ্ঞাপন কম পড়ে যাবে বা কিছু কমে যাবে, লোকের ভালো মানুষ সেজে থাকবে অন্য সময়। হ্যাঁ, তো আমরা মোটামুটি আজকে আলোচনার মধ্যে এটাই পেলাম, বা এটা আমাদের সারমর্ম উঠে এলো যে বাংলাদেশে অত্যাচারিত হিন্দুদের জন্য একটা হোমল্যান্ড চাই, আর এই দাবিটা কেন্দ্র সরকারের কাছে আমরা করজোরে বলছি, আপনারা এটা নিয়ে ভাবুন। যেভাবে ইন্দিরা গান্ধী পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে বের করে নিয়ে এসেছিল, অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ তৈরি হয়েছিল, একইভাবে আজকে অত্যাচারিত হিন্দুদের জন্য হিন্দুদের একটা হোমল্যান্ডের দাবি খুব দরকার, এবং এই দাবিটা সর্বতভাবে সবার মধ্যে ওটা উচিত, তাই না? কলকাতার প্রতিটা মানুষের মধ্যে দিয়ে, অন্তত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানে জেলার সব জায়গা থেকে অন্তত বাঙালি হিন্দুদের জন্য একটা হোমল্যান্ড অবশ্যই বাংলাদেশে চাই, এটা কেন্দ্রীয় সরকারের কাছে বলিষ্ঠভাবে যাওয়া দরকার। তা এটা ছিল আজকে আমাদের এই রুদ্রবার্তায় আলোচনায় বলতে পারেন, এই আলোচনা থেকে নির্যাস।
যাই হোক, এতটা আপনারা শুনলেন, শোনার পরে আপনাদের কি মনে হলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবেন এবং জানাবেন আপনাদের কি মনে হলো, আপনারাও কি একইভাবে ভাবছেন আমাদের মতো নাকি অন্য কিছু ভাবছেন। এই বক্তব্যে চলাকালীন যা কিছু হয়েছে এর মধ্যে যদি স্লিপ অফ টাং কোথাও হয়ে থাকে তার জন্য মাফ করবেন, কারণ উত্তেজনা আমাদের মধ্যে এসে গেছে। তাই আমরা উত্তেজনা বসে হয়তো অনেক কথা বলেছি, কারণ বলে যাবেই, কারণ যেভাবে অত্যাচার হচ্ছে সেটা দেখে চুপ করে থাকা, ওই খাসির দোকানে কষাইয়ের দোকানে দাঁড়িয়ে থাকা পাঁঠার মতো হতে আমরা পারবো না। ওই পাঁঠা একটা ঝুলছে কেটে আর আমি পাঁঠা ঘাস মানে কাঁঠাল পাতা ঘাস খাচ্ছি, এটা দ্বারা আমাদের দ্বারা হবে সম্ভব না। আমরা প্রতিবাদ করবই, তাই প্রতিবাদের জায়গা আমাদের থাকবে। যাই হোক, এটাই ছিল রুদ্রবার্তা এখনকার প্রতিবেদন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। না যদি মনে হয় এই চ্যানেলটা এরকম থাকে, এখানে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা যায়, তাহলে সাবস্ক্রাইব করবেন। তাহলে গণেশ দা আমরা যাই এখন। নমস্কার। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। জয়।